ᱜᱚᱢᱠᱮ ᱠᱚ ᱟᱭᱢᱟ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱢᱮᱱ ᱠᱮᱜᱼᱟ, ᱦᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱟᱜᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ। ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱮᱜᱮᱫ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱨᱮᱭᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱡᱮᱦᱮᱛᱩ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩᱣᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱚᱱᱟ লেখাতে ᱱᱚᱣᱟ ᱡᱮᱜᱮᱫ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱟᱶ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱫᱤᱱ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱢᱚᱦᱚᱛ ᱚᱱᱟ ᱫᱚ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱡᱮᱜᱮᱫ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱵᱷᱮᱜᱟᱨ ᱜᱮᱭᱟ ᱥᱮ ᱥᱚᱨᱮᱥ ᱜᱮᱭᱟ ᱢᱮᱱᱛᱮ ᱤᱧᱤᱧ ᱢᱚᱱᱮᱭᱟ। ভুলের যে সমস্ত কারণ আছে সেগুলোর মধ্যে প্রধান যে কারণটি ছিল সেটি হচ্ছে সাঁওতাল পরগনা এলাকায় যে সমস্ত সাঁওতালরা বসবাস করত, শুধু সাঁওতাল নয়, যে সমস্ত কৃষক সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল ছাড়াও মুচি, মেথর, মুসলমান, কুমোর, তেলি, বিভিন্ন সম্প্রদায়ের যারা ছিল, তারা এই অরণ্য বেষ্টিত অঞ্চলকে নিজেদের বাসভূমিতে পরিণত করেছিল। মাথার ঘাম পায়ে ফেলে সেই বনাঞ্চলগুলোকে নিজেদের বসবাসযোগ্য, চাষযোগ্য করে নিজেদের মতো করে তারা বসবাস শুরু করেছিল। যখন 1832-33 সালে জন পেটি ওয়ার্ডের নেতৃত্বে সার্ভেয়ার ক্যাপ্টেন টানার দামিনিকোর সীমানা নির্ধারণ করেছিলেন, তখন তার সীমানা ছিল 1366 বর্গ মাইলের মতো, এবং সেই সময় বলা হয়েছিল যারা এখানে এসে বসবাস করবে তারা বিনা শুল্কে নিজের মতো করে থাকতে পারবে। সেখানে সেই সময় মানুষজন সেরকম ছিল না, কাজেই সেই সময় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মানভূম, ছোটনাগপুর, পালামো এই সমস্ত অঞ্চল থেকে ওখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা বেশিরভাগ সেখানে গিয়ে বসবাস শুরু করেছিল। পরবর্তীকালে ইংরেজ কোম্পানি এখানে যারা বসবাস করছে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় শুরু করে। 1838 সালে বাৎসরিক যে খাজনা তার পরিমাণ ছিল প্রায় 2000 টাকা, কিন্তু 1851 সালে প্রায় 10-12 বছরের মধ্যে এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 43,918 টাকা। অর্থাৎ এখানে যারা বসবাস করছে তাদের চাষের, তাদের অর্জিত সম্পদের প্রায় পুরোটাই খাজনা রূপে আদায় করা হচ্ছে। যখন সাঁওতালরা বা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই অঞ্চলে বসবাস শুরু করেছিল, সেই সঙ্গে সঙ্গে সেই এলাকায় আরেক শ্রেণীর মানুষরা সেখানে গিয়ে তাদের ব্যবসা বাণিজ্য বিস্তার করেছিল। তারা ছিল মহাজন সম্প্রদায়ের মানুষরা। তারা এই সমস্ত সহজ সরল সাঁওতাল বা আদিবাসীদের ঠকিয়ে তাদের অর্জিত সম্পদকে লুট করার খেলায় মেতে উঠেছিল। বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করেছিল। কেনারাম বেচারামের কথা আমরা জানি, আবার আছে কোন সাঁওতাল যদি 20 ধান যদি ধার দেয়, বছর শেষে শোধ করবে এই আশা দিয়ে, কিন্তু সাঁওতালরা যেহেতু লেখাপড়া জানতো না, সেই জন্য 20 বা 20 কেজির পরিবর্তে 200 কেজি শোধ করলেও মহাজনরা কখনো 20 বা 20 এই শব্দটা উচ্চারণ করতো না। কিভাবে করতো? 1, 2, 3 থেকে চলতো গোনা, কাউন্টিং চলতো, 19 পর্যন্ত গোনা হয়ে যাওয়ার পর 19 পরে আবার হয়ে যেত 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 9, 10, 11, 12, 13, 14 এইভাবে অনেকটা চলতো আগু পিছু, কিন্তু 20 আর হয় না। এইভাবে ঠকাতে ঠকাতে
ওদেরকে হয়তো ঠকাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে যে তারা ঠকছে, কিন্তু কিভাবে এর থেকে প্রতিকার পাওয়া যায়, বিস্তার পাওয়া যায়, সেই রাস্তা কিন্তু তারা খুঁজে পাচ্ছে। শুধু তাই নয়, তাদেরকে বিভিন্ন অজুহাতে তাদের গৃহপালিত পশু থেকে শুরু করে সবকিছু কেড়ে নেওয়া হতো। আর এই সমস্ত খাজনা আদায় করে করে জমিদার মহাজনরা ফুলে পেতে তাদের সম্পত্তি অনেক বাড়িয়েছিল এবং তার থেকে একটা অংশ ইংরেজদেরকে পাঠাতো। যখন সাঁওতালরা কোনো কোশ্চেন করতো, তাদেরকে প্রশ্ন করতো, তখন বলতো যে এগুলো ইংরেজদের হুকুম মতো চলছে, ইংরেজরা এইভাবে অর্ডার দিয়েছে, আমরা সেটা করছি। এইভাবে যেতে যেতে তাদের উপর অমানসিক অত্যাচার জমিদার মহাজনরা চালাচ্ছে। শুধু তাই নয়, সেই সময় তো ইংরেজ শাসন চলছে, সেই সময় নীলকর সাহেবদের অত্যাচার, সেটাও তাদেরকে খুবই ব্যতিগ্রস্ত করে তুলেছিল। নীলকর সাহেবরা যখন নীল চাষ থেকে সেগুলো ফসল তোলার কাজ শুরু করত, যতক্ষণ পর্যন্ত ওদের যে জায়গা সেটা যতক্ষণ না সেটা ভর্তি হচ্ছে, তাদের খাবারগুলো না ভর্তি হচ্ছে, ততক্ষণ সেটা চলতই। দিন রাত মানুষ একই রকম এই সমস্ত কাজ চলত। এইভাবে নীলকর সাহেবদের দ্বারা সেই সময়ে তাদের উপর অমানসিক অত্যাচার করা হতো এবং এই ধরনের অত্যাচার যখন একের পর এক সাঁওতাল সমাজ তথা আদিবাসী সমাজের উপর হচ্ছে, সেই সময় বাঁচার রাস্তা খুঁজতে গিয়ে আদিবাসীরা বা সাঁওতালরা বিদ্রোহের জন্য শপথ নিয়েছিল 1855 সালের 30 জুন। ভগ্নাডিহির মাঠে প্রায় 30,000 সাঁওতাল আদিবাসী একত্রিত হয়ে তারা প্রতিজ্ঞা নিয়েছিল যে আমাদের যে অত্যাচারের কথা, এটা আমরা ইংরেজ তথা কোম্পানিকে আমরা জানাবো। কেন কোম্পানি আমাদের উপর এত অত্যাচার এগুলো করছে, সেই জন্য তারা প্রতিশ্রুতি নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে কলকাতা অভিমুখে রওনা হয়েছিল। সেই সঙ্গে সেই এলাকার যারা মহাজন বা দারোগা ছিল, তারা দেখলো যদি সাঁওতালরা কলকাতা গিয়ে কোম্পানিকে বলে দেয় যে তাদের উপর অমানসিক অত্যাচার হচ্ছে, তাহলে তার পরিণামে জমিদার মহাজন ওদের যে রাজত্ব সেটা শেষ হয়ে যাবে। সেই জন্য বিভিন্ন ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, যার পরিণামে 7 জুলাই 1855 সেদিন রক্ত ঝরেছিল। হুলের যে শুরু, হুলের যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেটি 7 জুলাই মহেশ দারোগাকে হত্যা করার মধ্য দিয়ে হয়েছিল। ইতিহাসের পাতায় এটি সবচেয়ে বড় গণপদযাত্রা, ভগ্নাডিহি থেকে কলকাতা অভিমুখে যেটা শুরু হয়েছিল। পুরো হুল এটি প্রায় 7 মাস ব্যাপী চলেছিল এবং প্রায় 50,000 মানুষজন এতে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে প্রায় 25,000 মারা গিয়েছিল, তাদের ঘর বাড়ি সব লুট করা হয়েছিল। এই যে এত বড় হুল, হুল শব্দের অর্থ বিদ্রোহ। এই বিদ্রোহ মরণপণ বিদ্রোহ। হুল যারা ঘোষণা করবে তারা কিন্তু আর পিছু পা হবে না। হুলের যে বার্তা, সেটা শাল গাছের যে ডাল, সেই ডাল সহযোগে এর বার্তা প্রেরণ করা হয়। এখানে একটি ডাল আছে সার্জন গিরের, এটাকে বলা হয় সাঁওতালিতে সার্জন গিরের। আরেকটি গিরা আছে মাতকন গিরের। মাতকন গিরের অর্থাৎ মহুলের যে গিরা, সেটা হচ্ছে সামাজিক যখন কোনো কিছু, সমাজের যে রীতিনীতি আছে সেগুলোর যদি কোনো কিছু বিচার আচারের প্রয়োজন হয়, তখন
পাঠানো হয় মাতঙ্গিরা। আর সমাজকে বাঁচানোর জন্য, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যখন মরণপণ সংগ্রাম করা হয়, তখন যে বার্তা দেওয়া হয় সেটা হচ্ছে সাতজঙ্গিরা। সাতজঙ্গিরাকে কেন্দ্র করে অনেক গান আছে এবং এর যে বার্তা, সেখানে নিশ্চিত মৃত্যু যেন সবাই সেদিন এই হুলে সামিল হয়েছিল। সিধু কানু চাঁদ ভৈরব, ফুলো ঝাড়ো, বীর বজরুল এদের নেতৃত্বে হাজার হাজার যুবক যুবতী হুল 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 বলে চিৎকার করে যুদ্ধে নেমে পড়েছিল। উनको तो होएगा হুল হুল হুল, নুসা সাবন নারাবন চলে হবান কতিমন, খাটি যেমন হুল গেয়া হো, খাটি যেমন হুল গেয়া হো। দিশম দিশম দেশ মাঝি পারগানা, নাতো নাতো মাপাঞ্জিকো, দোক বন দানাং বন, বাঙ্গে কতে গুণ, তবে দাবন হুল গেয়া হো, হুল গেয়া হো। সানাম হুল গড়িয়ে তো হর্ম মায়াং, সির সিরতে সেঙ্গেল এলাং লেকাম, লেতার লেনা ভুলবে না, সেঙ্গেল ওনা বিদ্রোহী লেখা পাস নাও লেনা। লঙ্কা লেখা কাটে হাজার হাজার বীরবান্তা, সিধু কানু চাঁদ ভাইরো তাকোয়া হুল সেঙ্গেল রেকো সেলেট লেনা। ভুলবে না অজে মেটে নারাং অজে তাহে কেনা, তিরলো চেতান না হাজার। সাঁওতাল জাতি সমস্ত কিছু শোষণ অত্যাচার তারা সহ্য করতে করতে একদম দেওয়ালে ওদের পিঠ যখন থেকে গিয়েছিল, সেই সময় জমিদার মহাজন বা ইংরেজরা সাঁওতাল মহিলাদের উপর অত্যাচার শুরু করেছিল। সেটা সাঁওতালরা মেনে নিতে পারেনি। সেই জন্য তারা ঘোষণা করেছিল, নেড়া নিয়ে নুরু নিয়ে ডিগা নিয়ে ভিটো নিয়ে হাইরে হাইরে মাপাক বাপাদ্য নুরির নুরিচ নারার গই কাটা নাচল লাগি পাচল লাগি সেদাই লেখা বেটা বেটে নাম রুয়ার লাগি তবে দবন ভুল গেয়া। এইভাবে সাঁওতাল হুল এক বৃহৎ মাত্রা পেতে থাকে এবং পরিশেষে 7 মাসের দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর আস্তে আস্তে বিদ্রোহের যে দাবানল সেটি কমতে থাকে এবং বিদ্রোহ শেষ হয়। অর্থাৎ যদি আমরা এটাকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে তাদের সেরকম বিশেষ কিছু চাওয়ার ছিল না। তাদের চাওয়া বা দাবি ছিল তারা যাতে সুখে শান্তিতে নিজেদের মতো করে তারা বাঁচতে পারে, এবং সেই দাবি থেকেই তাদের এই বৃহৎ জীবন সংগ্রাম। এবং বর্তমানের পরিপ্রেক্ষিতে যদি দেখি যে সেই সময় যে সমস্ত অজুহাত দেখিয়ে, যে সমস্ত কায়দা কৌশল করে শান্ত আদিবাসীদেরকে যেভাবে খেপিয়ে তোলা হয়েছিল, তাদেরকে ভুল করতে বাধ্য করা হয়েছিল, বর্তমানেও কিন্তু তার অনেকগুলো ছবি বা অনেকগুলো ঘটনা সেই ধরনের দেখতে পাওয়া যায়। ভুলকে যদি দ্বিতীয়বার না করতে হয় তাহলে সচেতন ভাবে বর্তমানের দিকে নজর রাখতে হবে, যাতে বর্তমান সময়েও যাতে আদিবাসীদের যে অধিকার, সাঁওতালদের যে অধিকার, জঙ্গলের অধিকার, জমির অধিকার, মাটির অধিকার, এগুলো যাতে যথাযথভাবে থাকে সেটাকে নিশ্চিত করতে হবে। সর্বোপরি আদিবাসী মানুষজনের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত শিক্ষার বিস্তার সঠিকভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যে মূল উদ্দেশ্য, আমাদের সংবিধানের যে মূল উদ্দেশ্য, আমাদের দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, অর্থাৎ আমরা সবাই আবার এগিয়ে যাব, গোটা বিশ্বকে পথ দেখাবো, সেটা কিন্তু সম্ভব হবে না। সেই জন্য
শিক্ষার প্রসার এতে আমাদের বেশি করে গুরুত্ব দেওয়া উচিত, তাহলেই দ্বিতীয়বার আর ভুল করতে হবে না। সিধু কানু চাঁদ ভৈরব নিজেদের জমি মাটি এগুলো বাঁচাবার জন্য ভুল করেছিল। বর্তমানে আমাদের যে কর্মসূচি সেটা হোক, আমরা যাতে সবার মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে পারি, সেই জন্য আমাদের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে থেকে আমরা ভুল ঘোষণা করব। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে এই বছরের ভুলকে কেন্দ্র করে একটি কবিতা লিখেছি, সেটাই আপনাদের আবৃত্তি করে শোনাবো। অজক কাতে হুল মায়াং, অজক কাতে হুল মায়াং, ভুল কাতে তাহে সানাই, জাতি ধরম উপরুম রুখিয়ে ভুয়ে ধরতি রেয়া, চরিয়ে কোন রে রাও রাও, আগুন্দার লেখা কড়াম অডাও কাতেন জাগেদারাম কপট লম্পট কুমলিয়ে কোয়া, লালচ কিসে সুয়ে সেগেল সার লানা লানাতে ইনে, ধরম সারের লটাদা তীর পিয়াতে হাপড়াম কোয়া চিয়ে দাহার সারিহর নাপাই রিলমালা জিয়ের দহয় ভেদরে। অজক কাতে হুল মায়াং, ভুল কাতে তাহে সানাই, পারসি সামহের জগাও যতন ভেদরে, সিগি সিং সিগি নিদরে গেতে তাং লাঙ্গা জাপি দেয়া কাতে, ভুরকে ইবিল লেখা পারসি বীর সামহের গখুড়িয়ে কোয়া আজলে পেরে সনদ থুম গোছা সারের রেবেত কাতে, সোধার সমোহ কাও ভেদরে আতুটলা সিবলা দূর কাতে দেশ দিশম রে, রাড়াং রাড়াং আয়ো আড়াং রাও হচ ভেদরে, বুল ভাওয়ার লেখা ভাং ভাং উড়েও আকাই তাহেনা। অজক কাতে হুল মায়াং, ভুল কাতে তাহে সানাই, লাকচার আরিচালি জগাও যতন ভেদরে, জানাম ছড়িয়ে বাপলা গুজুক পুরু ভানান রেয়া শেরওয়া, পিছে কাতে বাহা শহরায় কারাম দাসাই রেয়া, লাকচার আরিচালি জগাও যতন, চৈ চাম্পা বাদলি কয়ডা গার্ডেন চিরগল মাঝি বাবা তাকো লেখা, মোচা মোচাতে বিনতি বাখের আতে সারের রমজ, লেসই লসই কলসা বিদলই গেলবার আটাল, ঝমর ঝমর লাকচার আখড়া সাহি ঝুই আর রস্ক সারের ভেদরে। জোহার। খুব ভালো সুকবিতা, সব মিলিয়ে মিশিয়ে হলো। আমার যে তিনজন আজকে স্পিকার ছিলেন এই অনুষ্ঠানে, তারা এক এক করে তাদের বক্তৃতা রেখেছেন। দুজন আমাদের সামনে, আরেকজন পর্দায়। সেই পর্বটা এবার শেষ হলো, এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আমি এবার অনুরোধ করবো আমাদের সাঁওতালি বিভাগের ছাত্রীদের, তাদের একটা ক্লোজিং সং আছে, সেইটা একটু শেখে চলে এসো। Oh,
এবার আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে। এবার আমি আমাদের সহকর্মী প্রফেসর পল্টন মুর্মু স্যারকে অনুরোধ করব উনি এসে যেন ভোট অফ থ্যাঙ্কস দিয়ে এই প্রোগ্রামটাকে সুসম্পন্ন করেন। দাদা প্লিজ। আর তোমরা কারো যারা প্রথম থেকে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, যেসব ছেলেমেয়ে নাচ গান করে অ্যাক্টিভলি যারা তাদেরকে দাও। আর বাকি যেহেতু একটু কম পড়বে, বাকি যারা অনেকক্ষণ ধরে বসে তাদেরকে আমি অনুরোধ করছি তোমরা দুজন দুজন করে শেয়ার করে নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ফুল দিবসে উপস্থিত সবাইকে আমার থেকে আন্তরিক ফুল জোহার। ফুলের যে লাস্ট সেশন যেটা হয় ভোট অফ থ্যাঙ্কস, এটা প্রোগ্রাম মধ্যে অনেক জটিল স্পিচ দেওয়া। তো যে আজকের 167 বছর পূরণ 168তম ফুল দিবসে আমরা আজকে পেয়েছিলাম আমাদের ভাইস চ্যান্সেলর ডাক্তার দীপক কুমার প্রসাদ। ওনার উপস্থিতিতে আমরা এই ফুল দিবসের অনেক গৌরবান্বিত অনুভব করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্যার ডাক্তার নচিকেতা বন্দ্যোপাধ্যায় উনি উপস্থিত হয়েছিলেন। তার সঙ্গে আমাদের ডিন অফ আর্টস প্রফেসর প্রদীপ ব্যানার্জি, ডিন অফ কমার্স ডাক্তার নারগোপাল দেব, ডিন অফ আর্টস উপস্থিত হয়েছিলেন। আর এই আমাদের ফুল দিবসে শোভা বাড়াইছে আমার অর্গানাইজ কমিটি anthropology and travel studies and department of Santali। এই ভুল বিশেষ করে যে পার্টিসিপেন্ট করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধু, আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা, সবাইকে আমি আমার থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে, আর আজকে যে হুল দিবসে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যাররা, আমাদের বিশেষ অতিথি যে উনার স্পিচ ভালো আমাদের সঙ্গে আমাদের সামনে নিজের আমাদের ভাষায় ছিল,
তবু আমাদের যে ফুলের সম্বন্ধে ফুলের অনেক কিছু অনেক বিশেষ ভালো কথা বলেছেন যে আমাদের সাঁওতালি সমাজ আর বা আমাদের সাহিত্যের যে কিভাবে ওই ইম্প্যাক্টটা পড়েছে ফুলের সেই সম্বন্ধে আমাদের আজকে প্রধান অতিথি মহাদেব হাঁসদা খুব ভালো করে স্পিচ দিয়েছেন। ওনাকে আমি আমাদের এই অর্গানাইজ পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। এমনি ধন্যবাদ তো অনেক প্রত্যেক ব্যক্তি বিশেষ দিতে অনেকে জটিল, তো আমি যেগুলা স্যাররা বলেছেন অনেক বক্তব্য, তো সেইগুলা মানে ক্যালকুলেশন মানে একটাই আমরা বলতে পারছি যে যে হুল কেন হয়েছে, হুলের একটা যে রিজন কি ছিল আমরা সবাই বুঝতে পারছি, ভাবতে পারছি যে হুল একটা যে মানুষ আমরা আজকে যে স্বতন্ত্রের প্রথম লড়াই যে আমাদের জিজ্ঞাসা করেছিলেন যা উল্লেখ করেছেন আমাদের অতিথি প্রধান অতিথি যে মহাদেব হাঁসদা, স্যারও বলেছেন যে এই ইতিহাসের বাংলা সাহিত্য কিছু কাজের এখন প্রয়োজন আছে, গবেষণার দরকার আছে। আমাদের গবেষণার তবে আমাদের মানে এই হুলের মানে সত্য জিনিসে আমরা মানে আনতে পারবো। এভাবে আমাদের নরগোপাল স্যার বলেছিলেন যে এখনো যে বাংলা সাহিত্যের যে ইতিহাসে এখনো খুবই প্রয়োজন আছে যে এই হুলের সম্পর্কে গবেষণার দরকার আছে। আজকে আমরা যে এই এতগুলা স্পিচের মাধ্যমে আমরা বুঝতে পারছি, ভাবতে পারছি যে আমাদের দেশের যে লড়াই, দেশের যে আন্দোলনের স্বাধীনতার যে লড়াই, সেই স্বাধীনতা আমরা যে পাইছি সেটা প্রথম জনসংগ্রাম মানে স্বাধীনতার সংগ্রামের লড়াই ছিল যে 1900 যখন 30 জন 1855 যে ভগ্নাটি মাঠে যখন ডাক দিয়েছিলেন, সেই ডাকটাই আমরা এখন যেটা প্রদীপ ব্যানার্জি স্যার বললেন যে এই যে এখন যে আমরা তো বলছি এখন তো এই মানে ওরা ডিপুটেশন দিয়েছিলেন, এখন যে আমরা বলছি যে মিছিল দিয়েছেন, তো এরকম যে ভারত দেশের যে স্বতন্ত্র যে প্রথম সংগ্রামের লড়াই যে সিধু কানু ফুলো ঝানো তার সঙ্গে অনেক জাতি সমুদায় লোক ছিলেন, যে সেই ওনার নেতৃত্ব যে আমাদের দেশ আজকে সুস্থ সমাজ সুস্থ সংস্কৃতির ভাবতে পারছে, সমাজের লোক এখন ভালো থাকার এখন আমরা সুস্থভাবে আমরা থাকতে পারছি। তো সেই যে নেতৃত্ব যে সিধু কানু ফুলো ঝানো ওনার নেতৃত্বে, তার সঙ্গে অনেক যুব সমাজও ছিলেন, সেই যে অনেক আমাদের বক্তব্য যে সারা দিয়েছিলেন তার মধ্যে যেগুলো উল্লেখ করেছেন যে যুব সমাজের অনেক ভূমিকা ছিল। সেই মধ্যে আমরা এখনো আমরা যে পুনর মাধ্যমে স্বতন্ত্র ভারত দেশ তো হয়েছে, তার মধ্যে এখনো আমাদের কাছে অনেক কাজের দায়িত্ব আছে, কাজের আমার কাঁধে আমার আছে। সেই জন্য এইটা আমরা সারা বক্তব্য আমরা প্রেরণা করছি, আমরাকে প্রেরিত করছেন যে এখন যুব সমাজ বা মহিলাদের বিশেষ করে যে ওরা একজোট হয়ে আমাদের সুস্থ সমাজকে কিভাবে ভালো থাকার ভালো সমাজ তৈরি করবার জন্য সংকল্প আমাদের এই দিবস মধ্যে আমরা সংকল্প করছি। তো আজকে এই ভোট সেশনে আমি বেশি বলছি নাই, হ্যাঁ সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকে সভাটাকে সমাপন করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, জোহার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা প্যাকেট পেয়েছো খুব ভালো।
যারা পাওনি আরো ভালো, একটু বাইরে এসো, তোমাদের ওই সঞ্জয় বলছে তোমরা একটু যেখান থেকে আনা হয়েছে ওখানে গিয়ে একটু খেয়ে নাও। এখন প্যাকেট করে আনতে গেলে আরো দেরি হয়ে যায়, তো প্লিজ তোমরা একটু বাইরে এসো।